আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে একটা চ্যালেঞ্জ নিব। সেই চ্যালেঞ্জটা হচ্ছে খুব অল্প জেনে কিছু লজিক্যাল এক্সপ্লেনেশন জেনে একটা ফোকাস রাইটিং কিভাবে সীমিত সময়ের মধ্যে লেখা যায় সেটা আমি আপনাদের সামনে আজকে লিখব। আমি শুরুতেই বলে নিই আমার হাতের লেখা খুব একটা ভালো নয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষার সময় আমি এই বিষয়টা নিয়ে খুব পেইনই পেয়েছিলাম। তো আমি চেষ্টা করব যে একজন সাধারণ স্টুডেন্ট কিভাবে একটা লেখাকে মোটামুটি অতি সাধারণ করতে পারে সেটার চেষ্টা। আসুন শুরু করি। আমাদের রিসেন্ট কম্বাইন্ড ব্যাংকের একটা ফোকাস রেটিং এসেছে যেখানে বলা আছে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ। আমি সেটাকে একে একে লিখব এবং প্রত্যেক প্যারা লেখা হয়ে যাওয়ার পর আমি সেটাকে ছোট করে ডিসক্রাইব করব, যার কারণে ভিডিও একটু বড় হবে, তবে আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। চলেন শুরু করি। প্রথম, ইন্ট্রোডাকশন। আমি দ্রুত লিখে ফেলছি। আমার এই টপিকসটা কি ছিল? এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ। তাহলে আমি শুরুতে একটা মনের মধ্যে আউটলাইন করে নিয়েছি যে আমার ইন্ট্রোটাতে শুরুতে বলবো যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনটা কি। সেটা হচ্ছে কি যে স্প্রেডিং আ কান্ট্রিজ গ্লোবাল সেলস অ্যাক্রস মেনি প্রোডাক্টস অর সার্ভিসেস, শুধু প্রোডাক্ট হলেই হবে না, সার্ভিসও হতে হবে, অ্যান্ড মার্কেটস ইনস্টিড অফ রিলাইং অন জাস্ট ওয়ান অর লিমিটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। আসলে আমার হাতের লেখা ভালো নয়, যার কারণে আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে। সেটা কি, আমি শুরুতে আমার মতো করে একটা সংজ্ঞা দিলাম যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হচ্ছে কি যে একটা বা গুটি কয়েক প্রোডাক্টস বা সার্ভিসের মধ্যে না থেকে এটাকে আরও ডাইভার্সিফাই করা, আরও বিভিন্ন দিকে এটাকে বিন্যস্ত করা। আচ্ছা, তারপরে কি বললাম যে বাংলাদেশ এক্সপোর্টার অফ আ লিমিটেড নাম্বার অফ কমোডিটিস particularly RMGs, needs to focus on the results from the lack of export diversification. এখন আমি প্যাটার্নটা হচ্ছে এই যে আমি এর পরবর্তীতে কি কি আলোচনা করব সেটা এখানেই সহজে বলে দেওয়া। সেটা কি, আমি কি কি আলোচনা করব যে রেজাল্টস ফ্রম দ্য ল্যাক অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, তারপরে তার সিগনিফিক্যান্স, কারেন্ট চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিস রিগার্ডিং দ্য এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। ওকে, তাহলে আমি কিন্তু পয়েন্টস পেয়ে গিয়েছি যে কী কী আমি লিখতে যাচ্ছি। এখন আসেন আমরা পরবর্তীতে আরও লিখতে থাকি। প্রথমত, রেজাল্টস ফ্রম দ্য ল্যাক অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। প্রথম যে রেজাল্টটা আমি লিখলাম সেটা এমন যে সিঙ্গেল কমিউডিটি ডিপেন্ডেন্স। সেটা কি, যে একটা পণ্যের উপরে যে নির্ভরশীলতা। আমি বলছি দ্য আরএমজি সেক্টর অ্যাকাউন্টস ফর অ্যাপ্রক্সিমেটলি 84% অফ বাংলাদেশ টোটাল এক্সপোর্টস। তার মানে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের প্রায় 84%ই কিন্তু আরএম সেক্টরের মাধ্যমে আসে। তো ইট ক্যান প্লামেট, মানে কমিয়ে দিতে পারে বা ধ্বংস করতে পারে বা বিনষ্ট করতে পারে দ্য এক্সপোর্ট পোর্টফোলিও ইন কেস অফ এনি ডিজাস্টার অর ওয়ার্ল্ড ক্রাইসিস। যেরকম আমরা দেখছিলাম যে কোভিডের সময়, তাই না, আমাদের কিন্তু এক্সপোর্ট তখন যে ডাটাটা আমি জানতাম বোধহয় 20 বা 22%-এর মতো চলে এসেছিলো আর কি, টোটাল হচ্ছে যে আরএমজি সেক্টরেই। তো সেটা কীভাবে হলো তাহলে যে একটা কমোডিটি থাকলে কিন্তু আমাদের তার উপরে যে ডিপেন্ডেন্স বা নির্ভরশীলতার কারণে কিন্তু আমাদের অর্থনীতি বিনষ্ট হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় একটা পয়েন্ট আমরা লিখব, সেকেন্ড যে পয়েন্ট আমি লিখলাম সেটা হচ্ছে লিমিটেড রেভিনিউ গ্রোথ। কি, আরএমজিস আর লো ভ্যালু প্রোডাক্টস অ্যান্ড ওয়েজেস হিয়ার আর প্রিটি লো কম্পেয়ার টু দ্য আদার সেক্টরস লাইক ফার্মাসিউটিক্যালস। সেটা হচ্ছে যে রেডিমেড যে গার্মেন্টসগুলো যায় সেটা কিন্তু আসলে অনেক বাল্ক অ্যামাউন্ট যায়, কিন্তু টাকার পরিমাণ কিন্তু আসলে সেই তুলনায় কম। সেটা আমি প্রথমে বলছি। তাহলে তারপরে কি, আন্ডার অ্যান্ড লো স্কিল এমপ্লয়মেন্ট ক্যান স্লো ডাউন দ্য বেনিফিট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডস দ্যাট উড বি ইজিলি অ্যাসেট। যেটা হচ্ছে যে কোনো কোনো সেক্টর যেরকম ধরেন ফ্রিলান্সিং, তাই না, তারপরে আইসিটি সেক্টরসের
যেখানে ওয়েজ অনেক বেশি, তো সেই সব সেক্টরগুলোতে কিন্তু এই পরিমাণ লেবার দিয়ে আরও বেশি টাকা ইনকাম করা যায়। সেটাই বলছি যে আন্ডার অ্যান্ড লো স্কিল এমপ্লয়মেন্ট ক্যান স্লো ডাউন দ্য বেনিফিট অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডস দ্যাট উড বি ইজিলি অ্যাসেপ্ট। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, আমরা খুব স্বল্প পয়েন্টে এগিয়ে যাব। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিখতে পারি এমপ্লয়মেন্ট রিস্ক। আচ্ছা, 3 নম্বর যে পয়েন্ট আমি লিখছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট রিস্ক। সেটা কি? আমরা কি বিষয়ে বলছি যে রেজাল্টস ফ্রম দ্য ল্যাক অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। তার মানে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন না হওয়ার কারণে কি কি ল্যাক আমরা ফেস করি, তার মাত্র 3টা আমি লিখব। এরপর আমি অন্য একটা পয়েন্টে বা সিগনিফিকেন্সে এগিয়ে যাব। সেটা কি এখানে বলছি যে অ্যাজ নন গার্মেন্টস এক্সপোর্টস আর অনলি অ্যাপ্রক্সিমেটলি 16%। যেহেতু আমি প্রথমে বলছিলাম যে 84%, প্রায় 84% হচ্ছে আমার গার্মেন্টস এক্সপোর্টস, তার মানে বাকি 16% হচ্ছে নন গার্মেন্টস এক্সপোর্ট। যেহেতু আমি ডেটা খুব কম জানি সেহেতু আমি এইভাবে আগাচ্ছি। এর মানে কি? এর মানে হচ্ছে মিনিংলেস ডাইভার্সিফাইড এক্সপোর্টস and garment factories still uses a huge number of workers. Fluctuations in the global market can create employment risks. তার মানে হচ্ছে যে যেহেতু আমার প্রায় 84% বা মাত্র 16% মানুষ অন্যান্য এক্সপোর্টের কার্যক্রমের সাথে জড়িত, তার মানে যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড কোনো গ্লোবাল ক্রাইসিস হয় সেক্ষেত্রে কিন্তু আমার এমপ্লয়মেন্ট রিস্ক হতে পারে। কারণ প্রায় 84% মানুষই কিন্তু গার্মেন্টসের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা আমরা অলরেডি দেখেছি। এবং এইসব বিষয়ের চ্যালেঞ্জ কিন্তু আমরা এখন আলোচনা করব। আসেন এরপরে আসি সিগনিফিক্যান্স নিয়ে। Significance of export diversification. ওকে, প্রথম যে সিগনিফিক্যান্স আমি লিখলাম যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের সিগনিফিক্যান্স বা তাৎপর্যটা কী কি বা কেন করব, সেটা হচ্ছে রিস্ক মিটিগেশন। আমার হাতের লেখা এখন আরও খারাপ হওয়া শুরু হয়েছে, কারণ অনেক দিন লেখা আসলেই অভ্যাসটা নাই। কম্পিউটারে বসে বসে লেখার অভ্যাসটা মোটামুটি চলেই গিয়েছে বলা যায়। তো সেটা কি যে রিলাইং অন এ সিঙ্গেল অর ফিউ এক্সপোর্ট কমোডিটিস, সিঙ্গেল অথবা ফিউ এক্সপোর্ট কমোডিটিস যদি রিলাই করা হয়, makes a country vulnerable to internal or external shocks and diversification helps to mitigate the risk. তার মানে যদি ডাইভার্সিফাই করতে পারি আমাদের এক্সপোর্ট প্রোডাক্টস বা সার্ভিসকে, তাহলে কিন্তু আমার রিস্ক মিটিগেট করা সম্ভব হবে। এটা একটা তাৎপর্য, তাই না? সেকেন্ড আমি লিখব সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, ওকে, সেকেন্ড যে পয়েন্টটা আমি সিগনিফিক্যান্সে লিখলাম সেটা হচ্ছে সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ। দেখেন সাস্টেইনেবল মানে কি? যে লম্বা সময় ধরে একটা ব্যবসা অথবা সিস্টেমস এটা রান করবে। তাহলে যদি সাস্টেইনেবিলিটি কামস থ্রু ডাইভার্সিফিকেশন, অ্যাজ যেহেতু ইট ফ্যাসিলিটেটস দ্য গ্রোথ অফ ডিফারেন্ট সেক্টরস। তার মানে কি? ডাইভার্সিফিকেশন ডিফারেন্ট সেক্টরকে কিন্তু এই যে ডিফারেন্ট সেক্টরকে কিন্তু ডাইভার্সিফিকেশন ফ্যাসিলিটেট করে। অ্যান্ড অল দ্য সেক্টরস ক্যান নট বি রিস্ক প্রোন অ্যাট এ টাইম। দেখেন সবগুলো সেক্টর যদি আমার বিভিন্ন সেক্টরের মাধ্যমে আমি যদি আইসিটি, ফ্রিল্যান্সিং, তার মানে ফ্রিল্যান্সিং, গিগ ইকোনমি, তারপরে আমি যদি আরএমজি এবং আমি যদি এগ্রিকালচারাল এক্সপোর্টস, আমি যদি সব কিছু মেনটেন করতে পারি তাহলে কিন্তু সব কিছু একবারে রিস্কের মধ্যে পড়বে না। আমি এটাই বলছি। ওকে, দেখেন আমি কিন্তু খুব সহজে এবং খুব সহজ ইংরেজিতে লেখার চেষ্টা করতেছি, আশা করি আপনাদের উপকার হবে। 3 নম্বর আমি দিব এনহ্যান্সড কম্পিটিভনেস। ওকে, 3 নম্বর যে পয়েন্ট আমি লিখছি সেটা হচ্ছে এনহ্যান্সড কম্পিটিভনেস। সেটা কি? যে ডাইভার্সিফাইড এক্সপোর্টস ইনিশিয়েট মোর কম্পিটিশন অ্যামং ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। দেখেন আপনার যখন ডাইভার্সিফাইড এক্সপোর্ট হবে সবার টার্গেট থাকবে কি? যে না, আমার সেক্টর বা আমার ফ্যাক্টরি থেকে বেশি বেশি প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট কিন্তু বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হবে, তাই না? অ্যান্ড ক্যান হেল্প ইন বিল্ডিং ডিফারেন্ট ইকোনমিক জোনস টু কান্ট্রিজ লাইক আস।
এবং দেখেন ডিফারেন্ট ইকোনমিক জোন আমাদের এই যে ইপিজেড যেগুলো আছে, হ্যাঁ, তো এগুলো কেন আমি সামনে নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে যেহেতু এক্সপোর্ট রিলেটেড কথা এখানে চলছে, তার মানে আমার ইকোনমিক জোন কিন্তু এখানে আসতে হবে। কারণ এর মাধ্যমে কিন্তু আমার ট্রেড ব্যালেন্স বা আমার হচ্ছে ট্রেড ব্যালেন্সের যে ঘাটতিটা আছে, আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে পার্থক্য সেটা কিন্তু আমরা মেটাতে পারবো, অনেক বা কমাতে পারবো, তাই না? তো আমি এই জন্য এখানে নিয়ে আসছি এটা। আচ্ছা, এরপরে আমি আরেকটা পয়েন্ট লিখবো, ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট স্কিলস। ওকে, আচ্ছা, 4 নম্বর যেটা লিখলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট স্কিলস। কি লিখলাম যে হোয়েন দ্য এক্সপোর্ট এই সিঙ্গেল কমোডিটি ডিপেন্ডেন্ট। আমি এই ধরনের যুক্ত শব্দ ইউজ করতে একটু পছন্দ করি, দেখতে একটু ডিফারেন্ট লাগে। আর কোনো শব্দ যদি না জানা হয় তো সেটাকে আসলে এটা দিয়ে রিপ্লেস করা যায়। ইট ইজ মেইনলি সিঙ্গেল স্কিল ডিপেন্ডেন্ট। আমি কি বলছি যে যখন সিঙ্গেল কমোডিটি বা এক ধরনের বা এক জাতীয় বস্তু নির্ভর যখন এক্সপোর্টটা হয়, তার মানে কি আপনার ওই স্কিলটাই বেশি আছে, অর্থাৎ সিঙ্গেল স্কিল ডিপেন্ডেন্ট। হোয়াইল ডিফারেন্ট মার্কেটস বেসড অন ডিফারেন্ট স্কিলস ক্যানট ফ্লারিশ অ্যাজ ইট শুড বি। তার মানে যে ডিফারেন্ট মার্কেট থাকার কারণে যে ডিফারেন্ট স্কিল যেটা থাকা দরকার ছিল বা থাকতে পারতো, যেটা দিয়ে আমরা কাজে লাগাতে পারতাম, সেটা কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। আমি এই 4টা পয়েন্ট দিয়ে আমার সিগনিফিক্যান্স শেষ করে ফেলবো। আমি খুব বেশি লিখবো না, কারণ আমি অতটুকু লেখার চেষ্টা করব যতটুকু লিখলে অন্তত এর বেসিক ধারণাটা এখানে দিয়ে দেওয়া যায়। এরপরে আমি লিখব স্ট্র্যাটেজিস টু ওভারকাম। তার আগে আমি চ্যালেঞ্জ লিখবো, ইন্ট্রোডাকশনে তো চ্যালেঞ্জ বলছিলাম, সো চ্যালেঞ্জ লিখবো। এরপর আমি লিখবো কারেন্ট চ্যালেঞ্জেস। আচ্ছা, চ্যালেঞ্জের প্রথম যেটা আমি লিখলাম সেটা হচ্ছে যে নন আরএমজি সেক্টরস আর ফেসিং চ্যালেঞ্জেস ইন কেস অফ র ম্যাটেরিয়াল ইম্পোর্টস অ্যাজ কম্পেয়ার টু আরএমজিস। এক্সাম্পলে দিতে পারি যে বন্ডেড ওয়্যার হাউস, এক্সাম্পল দিচ্ছি যে বন্ডেড ওয়্যার হাউস, ইজি ব্যাক টু ব্যাক এলসিস। কারণ এই যে ব্যাক টু ব্যাক এলসি এটা কিন্তু সব পণ্যের ক্ষেত্রে করা যায়, বাট কিন্তু আপনার হচ্ছে আরএমজির ক্ষেত্রে এইটার সুবিধা সবচেয়ে বেশি দেওয়া হয়। এবং দেখেন আমি কিন্তু এটা পয়েন্টটা এটা এখন জাস্ট বুলেট পয়েন্ট করে চলে যাচ্ছি, কারণ আমার সময় এখন কম। তারপর আমি লিখলাম যে ইম্পেন্ডিং এলডিসি গ্র্যাজুয়েশন। তার মানে হচ্ছে যে সামনে যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন যেটা আসতেছে উইল চ্যালেঞ্জ দ্য এক্সপোর্ট প্রোফাইল থ্রু লস অফ প্রিফারেন্সিয়াল ট্যারিফস। সেটা হচ্ছে যে আমরা যে প্রিফারেন্সিয়াল ট্যারিফসটা পাই ইউএসএ মার্কেটে, সেটা কিন্তু আমরা হারাতে যাচ্ছি এলডিসি গ্রাজুয়েট হওয়ার পরই। অর্থাৎ আমরা কিন্তু খুব কম ট্যারিফে পণ্যগুলো এক্সপোর্ট করতে পারি, সেই সুবিধা আমরা হারাতে যাচ্ছি সামনে। আরেকটা পয়েন্ট আমি খুব ছোট করে লিখব এবং এই পেজে আমি শেষ করে ফেলব। সেটা হচ্ছে লেখা যায় ইনফ্রাস্ট্রাকচারের বিষয়ে লেখা যায় যে সেটা হচ্ছে যে লো লেভেল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লজিস্টিক সাপোর্ট আর হিন্ডারিং দ্য এক্সপ্যান্স অফ আদার সেক্টরস। মানে অন্যান্য যে সেক্টর আছে সেগুলো কিন্তু এই যে লো লেভেল ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক সাপোর্ট আমাদের দেশে আসলে প্রিভেলেন্ট করে, সেটার কারণে কিন্তু এটা ফ্লারিশ করতে পারছে না। আচ্ছা, এবার আমি খুব সংক্ষেপে লিখব হচ্ছে স্ট্র্যাটেজিস টু ওভারকাম। এই পেজের মধ্যে আমি শেষ করে দেব। ওকে, স্ট্র্যাটেজিস টু ওভারকাম, এখানে মাত্র 3টা পয়েন্ট দিয়েছি। সেটা হচ্ছে যে এক্সটেন্ডিং আরএমজি স্টাইল বন্ডেড ওয়্যার হাউসেস অ্যান্ড ট্যাক্স ব্রেকস টু ইমার্জিং সেক্টরস। সেটা কি আমার আরএমজি সেক্টরে যে পরিমাণ আমরা বন্ডেড ওয়্যার হাউস পাই বা সুবিধা এক্সপোর্টাররা পায় বা ইম্পোর্টাররা পায়, সেটা হচ্ছে যেন আমাদের নন আরএমজিতেও যেন সেটা দেওয়া হয়। সেটা ট্যাক্স ব্রেকস টু ইমার্জিং সেক্টর, যেগুলো ইমার্জিং সেক্টর আছে সেখানে ট্যাক্সগুলো কমিয়ে দেওয়া সেটা। তারপরে হচ্ছে সাইনিং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ, যাতে করে সেটা কখন এলডিসি গ্র্যাজুয়েশনের আগেই
এই এফটিএ সিগনেচারগুলো করা, যাতে করে আমার ডিউটি ফ্রি মার্কেট যে অ্যাক্সেস ইন্টারন্যাশনালি আমরা পেতাম সেটা যেন পাই। এছাড়া হতে পারে যে অটোমেশন অফ পোর্টগুলোকে অটোমেশন করা, তারপরে এস্টাবলিশিং স্ট্যান্ডার্ড কিউএ সেন্টার্স, কোয়ালিটি অ্যাসুরেন্স সেন্টারগুলো এস্টাবলিশ করা, রিভ্যাম্পিং দ্য টেকনিক্যাল এডুকেশন টু সাপোর্ট হাই ভ্যালু সেক্টরস আমি এখানে আর উল্লেখ করলাম না যে কোনটা কোনটা। তো আমি কিন্তু ছোট্ট করে একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম যে কীভাবে আমি এটা ওভারকাম করতে পারবো। এবং আমি অলরেডি আসলে একটা ক্ষেত্রে ফেল, সেটা হচ্ছে আমি ভাবছিলাম 15 থেকে 16 মিনিট এটা লিখতে পারবো, কিন্তু অলরেডি আমার ভিডিও তো আমি বর্ণনা করছি, বাট অলরেডি আমার ঘড়ি বলছে যে আমি এক্স্যাক্টলি প্রায় 20 মিনিট ছুঁই এই লেখাটার জন্য। আচ্ছা, আমি খুব সংক্ষেপে একটা কনক্লুশন দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ইজ অ্যান ইকোনমিক নিড। সহজ ইংরেজি, diversification of the exports into various sectors stated above, যেগুলো আমরা আগে বলে এসেছি, can reduce the vulnerability while enhancing our chances to survive in the near war-loving future। আমি এই শেষে একটা ওয়ার্ড যোগ করে দিয়েছি যে ওয়ার লাভিং ফিউচার, যে সামনে এই যে কিছু গোষ্ঠী যুদ্ধ পছন্দ করে, যুদ্ধ তারা যেন ভালোবাসে বা যুদ্ধে জড়াতে তারা পছন্দ করে, এই যে একটা সার্ভাইভাল এর সময় সামনে আসছে, সেই সময় আমার যদি এক্সপোর্টটা ডাইভার্সিফাইড থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার যে ফরেন রিজার্ভের যে ঘাটতিগুলো হয়ে যায় বিভিন্ন ক্রাইসিসে, সেটা কিন্তু কম হবে। তো আমি সেটাইকে একটু ছোট আকারে এখানে বলে দিয়েছি এই কনক্লুশনে। তো এটাই হচ্ছে আমার আজকের এই ফোকাস রাইটিংয়ের যে লাইভ একটা বলা যায় যে ফোকাস রাইটিং লেখার চেষ্টা খুব একটা সুন্দর হয়নি, আমার হাতের লেখা খুব একটা ভালো নয়। এছাড়া আসলে এই টাইপের একটা ভিডিও প্রথম, যার কারণে হাতের লেখা আরও একটু খারাপ হয়ে গেছে প্রেশারে। বাট যেখানে আমি সবচেয়ে বেশি ফেল করেছি সেটা হচ্ছে টাইমে। আমার স্টপ ওয়াচ আমি মাঝে মাঝেই অন করছিলাম আবার অফ করছিলাম যখন কথা বলছিলাম, তো সেটা আমার বলছে যে অ্যারাউন্ড প্রায় আমি 21 মিনিট সামথিং আমি নিয়ে ফেলেছি, যেটা হয়তো আমার প্র্যাকটিসে থাকলে আরও সময় কমানো যেত। তো আমি চেষ্টা করব আপনাদের সাপোর্ট পেলে আরও ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে এরকম ফোকাস রাইটিং লাইভ লেখার। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। ফ্রাইডে টিউটরসের সাথে থাকুন, আশা করছি আপনারা ভালো কিছুই পাবেন। আসসালামু আলাইকুম।